আচ্ছা, রাজনীতি, আমরা জানি রাজনীতি আসলে সম্ভাবনার শিল্প, কিন্তু ক্ষমতা হারিয়ে তৃণমূল নেত্রী যে এমন সম্ভাবনার মুখে পড়তে পারেন তা রাজ্য কেন দেশের রাজনীতিতেও অনেকেই কল্পনাতেও আনতে পারেননি। বিগত 15 বছর মুখ্যমন্ত্রীর চেয়ারে থাকা মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে হারের 1 মাসের মধ্যে অন্য দলের পথে। কলকাতা হোক বা দিল্লির ঠিকানায় বসে মমতা বন্দ্যোপাধ্যায় চোখের সামনেই দেখলেন দলটা তার হাত থেকে বেরিয়ে গেল। পরিষদীয় দলের পরে সংসদের 2 কক্ষে তৃণমূল বড় ভাঙনের মুখে দাঁড়িয়ে। দেওয়াল লিখন স্পষ্ট, তাই কি রাজনৈতিকভাবে ভেসে থাকতেই কংগ্রেসে ফিরে যাওয়ার কথা ভাবছেন মমতা বন্দ্যোপাধ্যায়? মঙ্গলবার দিল্লিতে সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের দাবি, বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসের সহ সভাপতি হওয়ার প্রস্তাব দেন সোনিয়া গান্ধী। বুধবার রাহুল গান্ধীর সঙ্গে 10 জনপথে গিয়ে বৈঠক করেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। জল্পনা, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসের সাধারণ সম্পাদক পদের প্রস্তাব দেওয়া হয়েছে। जिसका दम नहीं है वो कांग्रेस में नहीं आएगा। जो गलत आदमी वो वॉशिंग मशीन ढूंढेगा, तो जिसका दम है, धक है, करेज है, वो कांग्रेस का पास आएगा। আমি যখন কংগ্রেস দায়িত্বে ছিলাম তখন আমি দেখেছি কংগ্রেসটাকে খতম করার চেষ্টা করছে। তবে মমতা ব্যানার্জি নিশ্চয়ই ভোটে হেরেছে বলেই আসছে, এটার মধ্যে তো নতুনত্ব কিছু নেই। সূত্রের দাবি, সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বৈঠক হয়েছে সে বিষয়ে কোনো মন্তব্য করব না, কারণ দুজন শীর্ষ নেত্রী বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। নিজের তৈরি করা দল হাতের বাইরে, তাই অস্তিত্ব রক্ষায় কি রাহুল সোনিয়ার হাতটাই শেষ সম্বল বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রীর? অথচ এই কংগ্রেসের বিরুদ্ধেই কিছুদিন আগে পর্যন্ত বাছা বাছা তোপ দেখেছেন মমতা ও অভিষেক। একটা যদি আপনি আমাকে দৃষ্টান্ত দেখাতে পারেন যে কংগ্রেসের কোনো সাংসদ গিয়ে বিজেপির কোনো নেতার সাথে বৈঠক করে বলেছে আবাসের টাকা ফিরিয়ে দাও। সমস্ত রিজিওনাল পার্টিকে ঐক্যবদ্ধ করে এক জায়গায় দাঁড়াতে কংগ্রেস তুমি তো একা পারবে না, তুমি 40টা সিট পাবে কিনা আমরা জানি না। রাহুল গান্ধীর মুখটা থাকলে মোদীকে কেউ প্রতিরক্ষা, কারণ ও রাহুল গান্ধী হচ্ছে মোদীর সবচেয়ে বড়, আর কিছু বললাম না, বুঝেনি, সবচেয়ে বড় টিআরপি সবাই বলে। প্রদেশ কংগ্রেস নেতাদের দাবি, 2011 নির্বাচনে সোনিয়া গান্ধীর উদ্যোগেই কংগ্রেসের সাহায্য পান মমতা, কিন্তু 1.5 বছরের মাথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই কংগ্রেস মমতা মন্ত্রিসভা থেকে বেরিয়ে আসে বলে অভিযোগ। এখন সেই মমতাই বিপাকে পড়ে সোনিয়ার দরবারে। মমতার বিশ্বাসযোগ্যতা ভারতবর্ষের রাজনীতিতে এতটুকু নেই, তলানিতে ঠেকে গেছে, এতটুকু নেই। সবাই জানেন, সোনিয়া গান্ধী থেকে আরম্ভ করে সবাই জানেন। গোটা পশ্চিমবাংলার কংগ্রেস কর্মীদের মত হচ্ছেন নো অ্যালায়েন্স উইথ মমতা ব্যানার্জি। সোনিয়া মমতাকে পদ নিয়ে কংগ্রেসে ফিরবার জন্য পরামর্শও দিয়েছেন বলে সূত্রের খবর। কিন্তু যারা এতদিন ধরে রাজ্যে কংগ্রেস করে তৃণমূলের কাছে মার খেলো, তারা কি ভাবছেন? যখন বলা হবে তখন এই প্রশ্নের উত্তর দেব। কণ্ঠ দুর্নীতিতে যুক্ত এবং পশ্চিমবাংলার মানুষ যাদেরকে প্রত্যাখ্যান করেছে এবং আজকে রাস্তায় বেরোলে পরে ওদের আজকে যে ভাষা শুনতে হয়, সে দায় এবং দায়িত্ব কংগ্রেস কর্মীরা নেবেন। 1997 ডিসেম্বর মাসে কংগ্রেস থেকে বহিষ্কৃত হন মমতা বন্দ্যোপাধ্যায়। 1998 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেস গঠন করেন তিনি। 28 বছর পর আবারও কংগ্রেসেই ফেরার পালা। এখন যারা কংগ্রেসের যে লোকজন পশ্চিমবঙ্গে আছে, যারা তৃণমূলের বিরুদ্ধে, অপশাসনের বিরুদ্ধে লড়েছে বা তাদের দ্বারা আক্রান্ত হয়েছে, এটা তাদের ব্যাপার, তারা কি করবে, কিভাবে দেখবে। তৃণমূল সূত্রে ফের এক চাঞ্চল্যকর আপডেট। মমতা এবং সোনিয়ার বৈঠকে চূড়ান্ত হয়ে গিয়েছে বাংলার রাজ্য রাজনীতিতে আগামী দিনে কংগ্রেস তৃণমূল জোট, অর্থাৎ হাতে হাত মিলিয়ে চলবে ঘাসফুল এবং হাত চিহ্ন। সোনিয়া এবং মমতার বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে যাওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধী তারা প্রায় 1.5 ঘন্টা ধরে আলোচনা করেছেন কিভাবে এই জোট, কিভাবে এই রাজনৈতিক বোঝাপড়া কাজ করবে। স্বাভাবিকভাবেই সমঝোতা নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখন সংযুক্তির খবর যে সম্পূর্ণ ভিত্তিহীন তাও দুপক্ষের সূত্র থেকেই জানিয়ে দেওয়া হলো। কংগ্রেসের সঙ্গেও কি করেছে না করেছে সেটা কেন্দ্রীয় কংগ্রেসের নেতৃত্ব, পশ্চিমবাংলার কংগ্রেসের নেতৃত্ব তো জানি। রাহুল গান্ধী সম্পর্কেও ওনার যে বিশেষণ উনি ব্যবহার করেছেন সেটাও জানি। বৃহস্পতিবার দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে কংগ্রেসের সমস্ত প্রদেশ সভাপতি ও দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষকদের। সেই বৈঠকেই কি বাংলার নেতাদের কোনো বার্তা দেওয়া হতে পারে? চর্চা জোরদার। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আর এই মুহূর্তে যা পরিস্থিতি, সংসদেও ঋতব্রত মডেল সময়ের অপেক্ষা।
তাহলে বিধানসভার মতো লোকসভাতেও ভেঙে টুকরো হবে কি তৃণমূল কংগ্রেস? সেখানেই প্রশ্ন উঠছে। তাহলে বিদ্রোহীরাই কি আসল তৃণমূলের দাবিদার হবেন? তখন দলের নাম, প্রতীক বা ধরুন তহবিলের মালিকানা সেগুলো কার হাতে থাকবে? আমরা তো এখানে তৃণমূল কংগ্রেস, আমরা তো মিশে যাচ্ছি না, কিন্তু আমরা রয়েছি তো তৃণমূল কংগ্রেস। মানে আমি এখন সংখ্যাটা, এখন এগুলো তো সেপারেট চিঠি করতে হবে, করব। সংখ্যাটা 64 পেরিয়ে গেছে, কালকে বলবো হয়তো 65। দিল্লিতে জাতীয় কংগ্রেসের সঙ্গে তৃণমূল সুপ্রিমোর আলোচনা চলছে, ঠিক তখনই বোমাটা ফাটালেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মমতার দল হাতছাড়া সময়ের অপেক্ষা, ঋতব্রতরাই এখন আসল তৃণমূলের দাবিদার। তাহলে তৃণমূলের নাম, পতাকা, প্রতীক ও তহবিলের চাবির মালিকানা থাকবে কাদের হাতে? 31শে মার্চ 2025 নির্বাচন কমিশনে আয় ও ব্যয়ের হিসেব জমা দিয়েছে তৃণমূল কংগ্রেস। সেখানে দলের মোট সম্পত্তির মূল্য 1018 কোটি টাকার বেশি। এর মধ্যে ফিক্সড ডিপোজিটের পরিমাণ 7 কোটি 15 লক্ষ টাকা থেকে বেশি। বিনিয়োগ করা অর্থের পরিমাণ প্রায় 250 কোটি টাকা। ব্যাংকে গচ্ছিত নগদ অর্থ 681 কোটি টাকার কিছু বেশি, আর বিভিন্ন খাতে রাখা প্রায় 80 কোটি টাকা। সব মিলিয়ে 1018 কোটি টাকার বেশি। তৃণমূলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস এবং জাতীয় কর্মসমিতির সহসভাপতি হিসেবে চন্দ্রিমা ভট্টাচার্য সই আছে নথিতে। এই আবহে আবারও ধাক্কা রাজ্যসভায়। সুখেন্দু শেখর রায়ের পর বুধবার ইস্তফা দিয়েছেন সুস্মিতা দে। ফলে 13 থেকে তৃণমূলের রাজ্যসভায় সাংসদ সংখ্যা কমে দাঁড়ালো 11। কেন এই সময়টা বেছে নিলেন নির্বাচনের পর, যখন তৃণমূল কংগ্রেস সম্পূর্ণভাবে ছন্নছাড়া? আমার সিচুয়েশনটা বাকিদের সঙ্গে তুলনা হয় না, কারণ আমি আসামের। হ্যাঁ, তো বেঙ্গলে কি হচ্ছে এটা একটা অন্যরকম ব্যাপার, আর আসামে কি হবে তৃণমূলের থেকে বা তৃণমূল ছেড়ে, এটা অন্যরকম ব্যাপার। বিধানসভায় ঋতব্রত মডেল আর সংসদে কাকলি মডেলে খান খান মমতার তৃণমূল। প্রশ্ন এখানে, বিদ্রোহীরা যদি দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী 2/3 গরিষ্ঠতা প্রমাণ করতে পারেন এবং প্রকৃত দল হিসেবে স্বীকৃতি পান, দলের তহবিল তাহলে কার নিয়ন্ত্রণে থাকবে? কি বলে নিয়ম? স্বীকৃতির জন্য বিদ্রোহীদের দ্বারস্থ হতে হবে নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনের স্বীকৃতি পেলে বিদ্রোহীরাই হবে আসল দল। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী দলীয় পতাকা, প্রতীকের মালিকানা ও তহবিলের নিয়ন্ত্রণ চলে যাবে আসল দলের হাতে। 1 মাস হয়নি, এক মাস হয়নি, আপনারা চলে যাচ্ছেন, যাবেন। তবে আমাদের একটাই কথা, আপনি এসছেন তৃণমূলের প্রতীকে, আপনার ভোট করেছে তৃণমূলের কর্মীরা, আর ভোট দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থনকারী মানুষ। মমতার ফান্ড সোনামে যে আছে, বেনামে আছে, তার চেয়ে কয়েকশো গুণ বেশি। ভাইপোর কাছে কি আছে, দেশ বিদেশে কি আছে, ভাগাভাগি লড়াই তো থাকবেন। ওই ফান্ডের থেকে মানুষ বুঝতে পারছে একেবারে দুর্নীতির আতুর ঘরের মতন করে মমতার ফান্ড। তাহলে তহবিলের নিয়ন্ত্রণ কার হাতে? সেখানেই আসে শিবসেনার শিন্ডে প্রসঙ্গ। 2023 সালে নির্বাচন কমিশনের নির্দেশে শিবসেনার অফিসিয়াল নাম ও তীরধনুক প্রতীক আছে একনাথ শিন্ডের হাতে, কিন্তু স্থাবর সম্পত্তি, অফিস ও তহবিল বেশিরভাগই উদ্ধব ঠাকরে নেতৃত্বাধীন গোষ্ঠীর নিয়ন্ত্রণে। উদ্ধব ঠাকরের হাত থেকে সেই নিয়ন্ত্রণ ছিনিয়ে নিতে মামলাও হয় সুপ্রিম কোর্টে। 2023 সালে পত্রপাঠ সেই আবেদন খারিজ করে দেয় শীর্ষ আদালত। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আবারও তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সঙ্গে শুভেন্দু অধিকারীর বৈঠক হয়েছে। তাদের সঙ্গে বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী। খবর সূত্রের তারাই শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছেন। এক্ষেত্রে জানা যাচ্ছে যে ভূপেন্দ্র যাদবের বাড়িতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয় তাদের। বৈঠকে বেশ কয়েকজন বিদ্রোহী তৃণমূলের সাংসদ রয়েছেন, এমনটা এখনো পর্যন্ত আমরা সূত্র মারফত জানতে পারছি। আপনাদের আরও একবার জানাবো, আবারও তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠক। এখনো পর্যন্ত সূত্র মারফত এই খবর আমরা পাচ্ছি। শুধু তাই নয়, এটাও জানা যাচ্ছে যে ভূপেন্দ্র যাদবের বাড়িতেই মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের বৈঠক হয়। আর এই বৈঠকে বেশ কয়েকজন বিদ্রোহী তৃণমূল সাংসদ রয়েছেন। আগে যারা ছিলেন তারাই কি বৈঠকে রয়েছেন, নতুন কারা কারা রয়েছেন এখনো পর্যন্ত সেগুলো ডিটেলে জানা যায়নি। সূত্র মারফত একটুকুই জানতে পারছি, আমরা আপনাদের জানাচ্ছি। বিদ্রোহী সাংসদরা আবারও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন ভূপেন্দ্র যাদবের বাড়িতে। বেশ কয়েকজন বিদ্রোহী তৃণমূল সাংসদ রয়েছেন। এই মুহূর্তের আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট, তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদরা আবারও শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেছেন। আবারও ভূপেন্দ্র যাদবের বাড়িতেই সে বৈঠক হয়েছে। এই বৈঠকে কারা কারা রয়েছেন এখনো পর্যন্ত ডিটেল আপডেট পাওয়া যায়নি, কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে এই বৈঠকে বেশ কিছু
নতুন সাংসদকেও দেখতে পাওয়া যাচ্ছে। সেই নতুন সাংসদদের মধ্যে যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ রয়েছেন কিনা এই মুহূর্তে আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ ইতিমধ্যেই তিনি বিদ্রোহী সাংসদের দিকে ঝুঁকেছেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। ফলে এখন লেটেস্ট আপডেট, ভূপেন্দ্র যাদবের বাড়িতে আবারও তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন বিদ্রোহী সাংসদ তারা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে বসেছিলেন আবারও। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে ফিরলেও এলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। গ্রেফতারির আশঙ্কায় কি তাহলে দিল্লিতেই থেকে গেলেন অভিষেক? এই সম্ভাবনা এড়ানো যাচ্ছে না। বিধায়কদের সই জাল কাণ্ডে চাপ বাড়ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনবার সিআইডির তলব এড়িয়ে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। চতুর্থ নোটিশ না পাঠিয়ে আদালতের দ্বারস্থ হতে পারে সিআইডি। অভিষেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদনও করতে পারে সিআইডি। আজ না এলেও আগামীকাল ফিরতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস সূত্রে খবর পাওয়া যাচ্ছে। বিধায়কদের সই জাল কাণ্ডে কি আরো বিপদ বাড়বে অভিষেকের? তিনবার সিআইডি তলব তিনি এড়িয়ে গিয়েছেন, তাহলে কি এবার তৃণমূল সাংসদের চাপ আরো বাড়লো? হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাগ্য এক প্রকার ঝুলে রইল। হাইকোর্ট রক্ষা কবচ না দিলে বিপদ বাড়তে পারে তৃণমূল সাংসদের। আজ মমতা বন্দ্যোপাধ্যায় ফিরলেও দিল্লিতেই থেকে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনবার সিআইডি তরফ থেকে তাকে তলব করা হয়েছে, তিনি হাজিরা দেননি। চতুর্থবার তলবের আগে সিআইডি কোর্টের দ্বারস্থ হয় কিনা সে প্রশ্নের উত্তর সময়ের মধ্যে। এ তো নতুন কিছু নয়, এর আগে উনি বিভিন্ন তদন্তকারী সংস্থার সামনে যখনই পড়েছেন তখনই চেষ্টা করেছেন যে কোনো না কোনো অজুহাত দেখিয়ে কোনো না কোনো ভাবে তদন্তর সামনে যেন ওনাকে পড়তে না হয় তার জন্য। তো এইভাবে কতদিন আর নিজেকে বাঁচাবেন? এইভাবে তো বাঁচা সম্ভব না। হিন্দিতে একটা কথা আছে নাকি, ব্যাকরে কি মা কব তক খৈর মানায়েগি, বকরা তো যাবেই বলি, তো সেরকম বলি যেতে হবে। আরো একটা আপডেট দিই আপনাদের। রাতারাতি সরে গেল তৃণমূল কংগ্রেসের দিল্লির পার্টি অফিস। কুড়ি রাজেন্দ্র প্রসাদ রোডে নতুন পার্টি অফিস তৈরি করেছিল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, কিন্তু সেই পার্টি অফিস সাংসদ পার্থ ভৌমিকের নামে সাংসদ বাংলো হিসেবে সংসদের রেকর্ডে নথিভুক্ত ছিল। পার্থ ভৌমিক বিক্ষুব্ধ শিবিরে যাওয়ার পরই তৃণমূল বুঝে গিয়েছে যে নতুন বাড়ি ছাড়তে হবে। রাতারাতি পার্থ ভৌমিকের নামে থাকা বাংলো থেকে জিনিসপত্র সরিয়ে নিয়েছে তৃণমূল। আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া সাইনবোর্ড লাগানো হয়েছে সাউথ অ্যাভিনিউয়ের পুরনো পার্টি অফিসে। 66 সাউথ অ্যাভিনিউ নাদিমুল হকের সাংসদ বাংলো, দীর্ঘদিন যাবৎ এখানেই ছিল তৃণমূলের পার্টি অফিস। আবারও পুরনো ঠিকানায় ফিরল তৃণমূলের পার্টি অফিস। আপাতত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন নাদিমুল হক। পীরখালিতে আবারও রয়্যাল দর্শন। সুন্দরবনে দেখা মিলল রয়্যাল বেঙ্গল টাইগারের। মাঝ নদীতে দেখা মিলল এই দক্ষিণ রায়ের। নদীতে সাঁতার কেটে জঙ্গলে ঢুকে যাওয়ার ছবি ক্যামেরাবন্দি হয়েছে। দেখুন সেই ছবি। চোখের সামনে বাঘ দেখতে পেয়ে পর্যটকরা উচ্ছ্বসিত। দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল ডেবরা। বিক্ষুব্ধ গ্রামবাসীদের হাতে মার খেলেন তৃণমূলের উপপ্রধান চন্দন বেরা। ডিম থেরাপি চলল, রাস্তায় ফেলে মারধর করা হলো তাকে। চন্দন বেরার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ। বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান এলাকার মানুষজন। চন্দন বেরার বাড়িতে তল্লাশি চালিয়ে কয়েকশো সরকারি বালতি উদ্ধার করেছে পুলিশ। চন্দন বেরার গাড়ি ভাঙচুর করে দেয় উত্তেজিত জনতা। চন্দন বেরাকে উদ্ধার করে তারপর থানায় নিয়ে যায় পুলিশ। সকালে 4-5 জন মিলে আসি, আসার পরে পুকুরে আমরা 3-4 জন মিলে দেখতে পাই এগুলো কি। তো আমরা ফটো ভিডিও করলাম, করার পরে বের করে দেখলাম যে পাইপ রয়েছে, হাজার হাজার পাইপ রয়েছে। এই করে তখন আমরা কি করলাম, প্রশাসনকে খবর দিলাম। প্রশাসন খবর দিয়ে ফের আমরা খবর পাই ওখান থাকতে, বলে ওনাদের বাড়িতে ভাঙ্গারবালার যে বাড়ি রয়েছে, ভাঙ্গারবালার বাড়িতেও প্রচুর পরিমাণের পাইপ রয়েছে। তো আমরা যে বিক্ষোভ যেটা আজকে দেখাচ্ছে, যে আমাদের বলেইছে সব আমাদের উপনেতৃত্ব, আমাদের দিলীপ ঘোষ মহাশয় বলেছে এটা জনরোষ। এটা আমাদের কোনো ক্ষোভ নেই, বিক্ষোভ নেই, এটা জনরোষ। যে এতদিন ধরে, আজ বিগত 15 বছর ধরে যেভাবে আমাদেরকে অত্যাচার করে এসছে মানুষের উপরে, সে মানুষের একটু ছোট্ট একটু জনরোষ।